হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। এর আগের ক্লাসে আপার প্রাইমারির জন্য যে তোমাদের ইতিহাসে যে পরপর ক্লাসগুলো করাচ্ছি, এর আগের ক্লাসে আমরা কিন্তু প্রাচীন ভারতের যে মহাজন পদ ছিল সেই মহাজন পদ নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ পুরো হর্ষাঙ্ক বংশ, নন্দ বংশ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা আমাদের হয়েছে। অলরেডি পিডিএফস বা ক্লাস তোমরা প্রত্যেকটা পেয়ে গেছো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য বংশ। তাহলে এই মৌর্য বংশ থেকে কি কি পড়তে হবে সবকিছু আমি তোমাদেরকে বলে দেব। দেখো, এখানে যেটা আমি পড়াবো সেটা কিন্তু পুরোটা কিন্তু আপার প্রাইমারির উপরে ভিত্তি করে নয়। আপার প্রাইমারি ছাড়া তোমরা যদি অন্যান্য কোনো এক্সাম দাও, উঁচু মানের পরীক্ষা, সেটাও কিন্তু কভার হয়ে যাবে। কিন্তু আপার প্রাইমারির জন্য এত ডিটেলসে পড়ার প্রয়োজন নেই। আপার প্রাইমারির জন্য যতটুকু পড়তে হবে সেইটুকু আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। সেইটুকু অন্তত তোমরা আন্ডারলাইন করে পড়তে পারো বা খাতায় লিখে নিতে পারো পয়েন্টগুলো। সেইভাবে পড়লে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলো, প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে শুনবে এবং কোন কোন পয়েন্টগুলো থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে একটু তোমরা জেনে নাও। ওকে? তাহলে প্রথমে যেটা আমরা আলোচনা করার বিষয়বস্তু থাকছে সেটা হচ্ছে মৌর্য বংশ, অর্থাৎ মৌর্য ডাইনেস্টি। এই মৌর্য ডাইনেস্টির প্রথম রাজার নাম কি ছিল? পরীক্ষা যদি প্রশ্ন আসে যে মৌর্য ডাইনেস্টির প্রথম সম্রাট কে ছিলেন, আনসার হবে কি চন্দ্রগুপ্ত মৌর্য। 1 নাম্বার প্রশ্ন। এটা তোমাদের আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পরীক্ষাটা প্রশ্ন আসতে পারে যে চন্দ্রগুপ্ত কোন যুগের সম্রাট ছিলেন। চন্দ্রগুপ্ত ছিলেন মৌর্য বংশের সম্রাট। আবার পরীক্ষা একটু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে চন্দ্রগুপ্ত মানে মৌর্য, তিনি কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? দেখো, এবার দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তিনি কি ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রথম কথা, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। খুব ভালো একটা প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কৈটিল্য বা চাণক্য নামক এক কূটনীতি বিজ্ঞ যিনি ব্রাহ্মণের সহযোগিতায় ধননন্দকে পরাজিত করে মুগধের সিংহাসনে বসেছিলেন। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। কি কি প্রশ্ন? কৈটিল্যর অন্য নাম কি ছিল? পরীক্ষা প্রশ্ন। কৈটিল্যর অন্য নাম ছিল চাণক্য। বা চাণক্য কার নাম ছিল? চাণক্য ছিল কৈটিল্য। কৈটিল্য বা চাণক্য কার রাজ দরবারে ছিলেন? তিনি ছিলেন তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে। প্রশ্ন হতে পারে। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চন্দ্রগুপ্ত মৌর্য কার সহযোগিতায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন? কৈটিল্য। কৈটিল্য কে ছিলেন? কৈটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। মনে থাকবে। আবার একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন? সেটা হবে ধননন্দকে। আবার একটা প্রশ্ন আসতে পারে, ধননন্দকে পরাজিত করতে চন্দ্রগুপ্ত মৌর্যকে কে সাহায্য করেছিলেন? সেটা হবে কৈটিল্য। তাহলে এই যে প্রশ্নগুলো আমি ঘুরে ঘুরে বললাম, এই লাইন থেকে কিন্তু বলে দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেন। এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পরীক্ষা এসেছিল যে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয় কবে? সেটা 324 খ্রিস্টপূর্বাব্দে। ভারতের ইতিহাসে প্রথম বৃহৎ সাম্রাজ্য অর্থাৎ ফার্স্ট ইন্ডিয়ান এম্পায়ার প্রতিষ্ঠা করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। ঠিক আছে? তাহলে ভারতের প্রথম বা ফার্স্ট ইন্ডিয়ান এম্পায়ার, যদি ইন্ডিয়ান এম্পায়ারের কথা বলা হয় সেটা আনসার হবে কি মৌর্য সাম্রাজ্য, যেটা প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের সব থেকে প্রাচীন রাজবংশের নাম কি? তাহলে কি বললাম? ভারতের প্রথম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের প্রথম রাজবংশের নাম কি, সেটা আনসার হবে কি মৌর্য বংশ। আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের সব থেকে প্রাচীন রাজবংশের নাম কি, সেটা হবে মৌর্য বংশ। বোঝা গেল? আর এই যে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় ভারতের প্রথম সার্বভৌম, ভারতের প্রথম সার্বভৌম শাসক। তাহলে কি বললাম? চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় ভারতের প্রথম সার্বভৌম মানে শাসক। ঠিক আছে? এই যে কয়েকটা প্রশ্ন বললাম, খুব ভালো করে মনে রাখবে। দেখো, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কৈটিল্য বা চাণক্য সম্পর্কে।
চাণক্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। কতবার যে পরীক্ষা এই প্রশ্নটা আসে বলা যায় না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে এই প্রশ্নটা মনে রাখবো যে চাণক্য বা কৈটিল্যর ছোটবেলাকার বা আসল নাম কি ছিল, সেটা আনসার হবে বিষ্ণুগুপ্ত। ভারতের মেকিও ভ্যালি কাকে বলা হয়? ভারতের মেকিও ভ্যালি বলা হয় কৈটিল্য বা চাণক্যকে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তিনি অর্থশাস্ত্র নামক একটি বিখ্যাত গ্রন্থের রচিতা। এটা যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এইগুলো প্রশ্ন ছাড়া কোনো পরীক্ষা সম্পন্ন হয় না। তাহলে কি বলছে, অর্থশাস্ত্র বইটি কে লিখেছেন? অর্থশাস্ত্র বইটি লিখেছেন কৈটিল্য বা চাণক্য। এই গ্রন্থের রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কূটনীতি সম্পর্কে উল্লেখ রয়েছে। তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে কৈটিল্যের অর্থশাস্ত্র কি সম্পর্কিত বই? এটা কি অর্থ সম্পর্কিত বই? না, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বই। মানে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, তার কূটনীতিবিদ, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু উল্লেখ রয়েছে। মৌর্য যুগের সব থেকে বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি ছিল? মৌর্য যুগের সব থেকে বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল তক্ষশিলা। বিহারের তক্ষশিলা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মৌর্য যুগের সব থেকে বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি ছিল? সেটা হচ্ছে তক্ষশিলা, যেটা বিহারে অবস্থিত। এখানকার প্রধান শিক্ষক ছিলেন কৈটিল্য। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম, আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সবাইকে ভালো করে মনে রাখতে হবে। দেখো তারপর পয়েন্ট, তারপরে কি বলছি দেখো, সেলুকাসের সঙ্গে যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট। বলছে আলেকজান্ডারের সেনাপতি, আমরা দেখেছিলাম আলেকজান্ডার ভারতে এসেছিল কার সময়? আলেকজান্ডার ভারতে এসেছিল ধননন্দর সময়। এটা কিন্তু আমরা 326 খ্রিস্টপূর্বাব্দে এটা আমরা আলোচনা করেছি। হিদাসপাসের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি। আলেকজান্ডার কোন নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে এটাও আলোচনা করেছি। হিদাসপাসের যুদ্ধ কবে হয়েছিল সেটাও আলোচনা করেছি। আলেকজান্ডার ভারতে কতদিন ছিল সেটাও আলোচনা করেছি। আলেকজান্ডার কোথায় মারা গিয়েছিল সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি প্রথম ক্লাসে, সব আলোচনা করেছি, ওগুলো একটু রিভিশন করতে হবে। এবার কি বলছে দেখো, আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকটের উত্তর পশ্চিম ভারত পুনরুদ্ধারের জন্য ভারত আক্রমণ করেন। কি হয়েছিল? আলেকজান্ডার মারা গিয়েছিল। এবার সে আলেকজান্ডারের যে উত্তর পশ্চিম যে ভারত, এই যে উত্তর পশ্চিম এই দিকটা, যে ভারতের উত্তর এই দিকটা, হ্যাঁ এই অঞ্চলটা, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতটিকে আবার কি করার জন্য, পুনরুদ্ধার করার জন্য তার সেনাপতি সেলুকাস নিকোটিন, সেলুকাস নিকটের সে কি করেছিল, ভারত আক্রমণ করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার যুদ্ধ হয় কবে? 305 খ্রিস্টপূর্বাব্দে, খুব ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখতে হবে সেলুকাসের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? সেলুকাসের সঙ্গে যুদ্ধ হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের, মনে থাকবে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হয়েছিল সেলুকাসের সঙ্গে, কবে হয়েছিল? 305। কবে হয়েছিল? 305 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর সেলুকাস নিকট তিনি ভারতে কবে আক্রমণ করেছিলেন? তিনি ভারত আক্রমণ করেছিলেন প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই যুদ্ধে কি হলো, সেলিউকাস পরাজিত হয়ে গেল এবং সেলিউকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের একটা সন্ধি হলো। এবং এই সন্ধিতে কি হলো, যে সেলুকাসের যে কন্যা হেলেন, হেলেনের সঙ্গে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়। ঠিক আছে, এটা ছিল তাদের মধ্যে একটা সন্ধি। তারপর নেক্সট দেখো, গ্রিক দূত ও ঐতিহাসিক তথ্য। সেলিউকাস মেগাস্থেনিস নামে এক গ্রিক দূতকে চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠান। এত ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায় না। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মেগাস্থেনিস কোন দেশের দূত ছিলেন? তিনি ছিলেন গ্রিক দেশের দূত ছিলেন। মেগাস্থেনিস, দেখো তাহলে এখান থেকে কি প্রশ্ন বললাম, যে মেগাস্থিনিস কার দরবারে এসেছিলেন? তাহলে মেগাস্থিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক দূত ছিলেন। আর মেগাস্থিনিস সেলিউকাসের মানে দূত ছিলেন, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর মেগাস্থিনিস ভারতে এসে তিনি একটি বিখ্যাত বই লিখেছিলেন, যে বইটির নাম হচ্ছে ইন্ডিকা। খুবই ইম্পর্টেন্ট, মানে কি বলবো তোমার পরীক্ষার জন্য, মানে এই প্রশ্নগুলো পরীক্ষা আসেই, যে ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন? ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন মেগাস্থিনিস। এবার আমাদেরকে কিছু পয়েন্ট জানতে হবে, যে ইন্ডিকা বই থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে, এই ইন্ডিকা বই থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো, এখান থেকে কোন কোন জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখো,
ইন্ডিকা থেকে আমরা কি কি জানতে পারি? ইন্ডিকা থেকে জানতে পারি আমাদের মৌর্য যুগের সমাজ ব্যবস্থা জানতে পারি, প্রশাসন ব্যবস্থা জানতে পারি, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি। এই বইটিতে পাটলিপুত্র শহরের প্রশাসন, সমাজ, নগর ব্যবস্থার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। দেখো, পাটলিপুত্র কেন বলা হয়েছে? কারণ মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। বুঝলে? তাহলে মৌর্য বংশের রাজধানী ছিল কি? পাটলিপুত্র। আর এই পাটলিপুত্রের যে শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, নগর ব্যবস্থা, সব কিছু কিন্তু আমরা এই ইন্ডিকাতে জানতে পারি। এগুলো লাল কালি দেওয়ার কথার অর্থ হচ্ছে, লাল কালি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, কোনো না কোনো পরীক্ষায় এসছে, আমি সেটাকে এখানে নোট করে রেখেছি। এই বইটিতে তিনি উল্লেখ করেন যে প্রাচীন ভারতে গ্রীসের মতো দাসপ্রথা উল্লেখ ছিল না। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, যে এখান থেকে কি প্রশ্ন আসে, যে নিচের কোন বিষয়টি থেকে বা নিচের কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে প্রাচীন ভারতে কোনো দাসপ্রথা ছিল না? বোঝা গেল? তাহলে নিচের কোন গ্রন্থ থেকে জানতে পারি যে প্রাচীন ভারতে কোনো দাসপ্রথা উল্লেখ ছিল না? সেটা হবে কি? তোমার ইন্ডিকা। মেগাস্থেনিসের ইন্ডিকা বইয়ের থেকে আমরা জানতে পারি। অপশনে থাকতে পারে অর্থশাস্ত্র, ইন্ডিকা থাকতে পারে, তারপরে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থাকতে পারে, এরকম মানে রাস্তরঙ্গিনীর কলহনের রাস্তরঙ্গিনী বইটির নাম থাকতে পারে, এরকম 4-5টা বইয়ের নাম থাকতে পারে। তো তখন তোমাকে আনসার করতে হবে কি? ইন্ডিকাকে। তাহলে ইন্ডিকা বই থেকে আমরা জানতে পারি যে প্রাচীন ভারতে কোনো রকম দাসপ্রথা প্রচলন ছিল না। তিনি তার বই ইন্ডিকাতে ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে ভাগ করেছেন। এটাও ইম্পর্টেন্ট। তাহলে ইন্ডিকাতে ভারতের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা বলো বা ভারতের যে বর্ণ ব্যবস্থা রয়েছে, ভারতের যে সমাজের যে বর্ণনা দিয়েছেন, সেটা কটি ভাগে বিভক্ত করেছেন? তিনি 7টি ভাগে ভাগ করেছেন। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা প্রশ্নটা এসেছে। এছাড়াও আমরা ইন্ডিকা বই থেকে জানতে পারি কি? ইন্ডিকা বই থেকে জানতে পারি সিটি অ্যাডমিনিস্ট্রেশন অফ মৌর্য। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বারবার করে বলছি, এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যে সিটি অ্যাডমিনিস্ট্রেশন অফ মৌর্য মানে মৌর্য সাম্রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারি কোন বইটি থেকে? সেটা হবে ইন্ডিকা বই থেকে। ঠিক আছে? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1ম তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। চলো এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য জানবো। বলছে জুনাগড় শিলালিপি, রুদ্র দমনের শিলালিপি বা জুনাগড়, এই জুনাগড় শিলালিপি কার লেখা? এই জুনাগড় শিলালিপি ছিল রুদ্র দমনের। কি বললাম? জুনাগড় শিলালিপি ছিল রুদ্র দমনের। এই রুদ্র দমনের জুনাগড় শিলালিপি থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গুজরাটের সুদর্শন লেকটি নির্মাণ শুরু হয়েছিল। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে রুদ্র দমনের জুনাগড় শিলালিপি কার সম্পর্কে বর্ণনা দেয়, সেটা আনসার হবে কি? চন্দ্রগুপ্ত মৌর্য। বোঝা গেল? তাহলে আর একটা প্রশ্ন আসতে পারে জুনাগড় শিলালিপি কে লিখেছেন? সেটা হবে রুদ্রদমন। আর এই রুদ্রদমনের জুনাগড় শিলালিপি থেকে আমরা কি জানতে পারি? যে চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটের সুদর্শন লেকটি নির্মাণ করেছিলেন। এবার মানে সম্রাট তো নির্মাণ করে না, সম্রাটের তত্ত্বাবধানে নির্মাণ হয়েছিল, আর নির্মাণ করেছিলেন তার গভর্নর পুষ্যগুপ্ত। কি নাম? পুষ্যগুপ্ত। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, যে গুজরাটের সুদর্শন লেকটি কে নির্মাণ করেছিলেন, সেটা আনসার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। কোথা থেকে জানতে পারি? সেটা হবে জুনাগড় শিলালিপি রুদ্রদমনের। এই তথ্য প্রমাণ করে যে পশ্চিম ভারতের সৌরাষ্ট্র অঞ্চল তখন মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, যে আমরা নিচের কোন শিলালিপি থেকে জানতে পারি? প্রশ্ন এটা, আমরা নিচের কোন শিলালিপি থেকে জানতে পারি যে পশ্চিম ভারত চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে ছিল? তাহলে পশ্চিম ভারতে চন্দ্রগুপ্তের আধিপত্য বিস্তার করেছিল আমরা কি থেকে জানতে পারি? সেটা হবে রুদ্র দমনের জুনাগড় শিলালিপি থেকে।
এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তারপর দেখো, ঐতিহাসিক ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী চন্দ্রগুপ্তকে বলেছেন ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থপত্যা। তিনি ছিলেন ভারতের প্রথম সার্বভৌমিক সম্রাট। এই প্রশ্নটা কিন্তু বারবার করে ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন আছে। ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে অনেকবার প্রশ্নটা এসেছেন যে ভারতের প্রথম সার্বভৌমিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে গ্রিক লেখকদের কাছে চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকট্টাস নামে পরিচিত। তিনি ছিলেন মুক্তিদাতা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে 5 স্টার কোশ্চেন, ঠিক আছে, এটা 5 স্টার। তাহলে কোন মৌর্য সম্রাটকে স্যান্ড্রোকট্টাস বলা হয়? কোন মৌর্য সম্রাটকে স্যান্ড্রোকট্টাস বলা হয়? সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই স্যান্ড্রোকট্টাস কথার অর্থ হচ্ছে মুক্তিদাতা। আর কারা তাকে স্যান্ড্রোকট্টাস বলতেন? তারা হচ্ছিলেন গ্রিক লেখকরা। বিশেষ করে কে বলতেন? বিশেষ করে উইলিয়াম জোন্স। মনে রাখবে, উইলিয়াম জোন্স চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকট্টাস বলেছেন। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আরো কিছু তথ্য। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায় বিভিন্ন গ্রন্থ থেকে। যেমন হচ্ছে ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা জানতে পারবো, কৈটিল্যের অর্থশাস্ত্র থেকে জানতে পারবো, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে জানতে পারবো, বৌদ্ধ গ্রন্থ দিব্য বদান থেকে জানতে পারবো। তাহলে এই বইগুলো থেকে জানতে পারবো। আর একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে মুদ্রা রাক্ষস বইটি কে লিখেছেন? মুদ্রা রাক্ষস বইটি লিখেছেন বিশাখ দত্ত। আর মুদ্রা রাক্ষস কোন রাজা সম্পর্কে বর্ণনা দিয়েছে? সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো, গ্রিক ইতিহাসবিদ জাস্টিন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা ইউপিএসসির পরীক্ষা এসেছিল, ইউপিএসসির পরীক্ষা এসেছিল যে গ্রিক ইতিহাসবিদ জাস্টিন তার লেখায় উল্লেখ করেন যে স্যান্ড্রোকট্টাস চন্দ্রগুপ্ত মৌর্যের কথা। তাহলে স্যান্ড্রোকট্টাস চন্দ্রগুপ্ত মৌর্যের কথা কে উল্লেখ করেছেন? গ্রিক ইতিহাসবিদ। তাহলে গ্রিক ইতিহাসবিদ জাস্টিন কিন্তু তার লেখাতে উল্লেখ করেছিলেন। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মৌর্য সাম্রাজ্যের বিস্তার। চন্দ্রগুপ্ত মৌর্য একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এর অন্তর্ভুক্ত ছিল কি? মালওয়া, গুজরাট, মহারাষ্ট্র। তাহলে এখান থেকে কি প্রশ্নটা এসেছিল? প্রশ্নটা এসেছিল মালওয়া, গুজরাট, মহারাষ্ট্র কোন শাসকের অধীনে ছিল? তাহলে কি হবে? মালওয়া, গুজরাট, মহারাষ্ট্র কোন শাসকের অধীনে ছিল? সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে ধর্ম মৃত্যু। জীবনের শেষ দিকে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম পালন করতেন? তিনি জৈন ধর্ম পালন করতেন। তিনি জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর কাছ থেকে তিনি ধর্ম শিক্ষা নিয়েছিলেন। এটাও ইম্পর্টেন্ট। তিনি কার কাছ থেকে মানে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? তিনি জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। পরে মহীশূরের শোভন বেলাগ অঞ্চলে তিনি জৈন প্রথা অনুসরণ করতে গিয়ে তিনি মারা যান। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু দুটো জিনিস ইম্পর্টেন্ট পেলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম পালন করতেন, চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে ধর্ম গ্রহণ করেছিলেন। ইম্পর্টেন্ট। তারপর চলে আসি, তারপর দেখো এটা কিন্তু পরীক্ষা আসে, বিভিন্ন পরীক্ষা এসেছিল এই প্রশ্নটাও, যে সপ্তঙ্গ তথ্য বা সপ্তঙ্গ থিওরি কার সময় ছিল? সপ্তঙ্গ থিওরি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। এই তথ্যটি কে দিয়েছেন? এই তথ্যটি দিয়েছেন কৈটিল্য। কৈটিল্য তার অর্থশাস্ত্রীয় গ্রন্থে মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা বা মৌর্য রাষ্ট্রকে তিনি 7টি অঙ্গ বা 7টি পার্টে ভাগ করেছিলেন। কটি পার্টে ভাগ করেছিলেন? 7টি পার্টে ভাগ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, 7টি পার্টে কিন্তু তিনি ভাগ করেছিলেন। এটাকে বলা হয় সপ্তঙ্গ থিওরি। 7টি পার্ট কি কি? প্রথমে পাবো কি আমরা স্বামী, 2 নম্বরে পাবো কি আমাত্যা, 3 নম্বর পাবো আমরা জনপদ, 4 নম্বর দুর্গা, কোষা, ডান্ডা আর মিত্রা। এখান থেকে বিভিন্ন ইউপিএসসি বলো অন্যান্য স্টেট পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা প্রশ্ন আসে। হয়তো আপার প্রাইমারি এত ডিটেলসে তোমাদের দেবে না, কিন্তু পড়ে রাখো যদি অন্যান্য পরীক্ষা দাও যে নিচের কোনটি সপ্তঙ্গের মধ্যে পড়ে না, এরকম কিছু অপশনে থাকে। দেখো, গ্রিক দূত মেগাস্থেনিস তার গ্রন্থে ইন্ডিকাতে পাটলিপুত্র শহর ও চন্দ্রগুপ্ত মৌর্যের প্রসাদের বর্ণনা দিয়েছেন। তাহলে কি বললাম? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম আমরা যে গ্রিক দূত যে মেগাস্থেনিস তার যে ইন্ডিকা গ্রন্থটি রয়েছে সেখানে পাটলিপুত্র শহর এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাসাদের কথা উল্লেখ করেছেন। তিনি এটা উল্লেখ করেছেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাসাদ ছিল
কাঠের তৈরি। এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্যের যে বা তোমার প্যালেস সেটা কিসের তৈরি ছিল? সেটা ছিল কাঠের তৈরি। ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্যের যে পাটলিপুত্র যে প্যালেস সেটা কিন্তু কাঠের তৈরি ছিল বা উডের তৈরি ছিল। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। নেক্সট দেখো, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কি প্রশ্নটা ছিল? কুমড়াহার এবং বুলান্দিবাগ। কুমড়াহার এবং বুলান্দিবাগ যেটা বর্তমানে পাটনা বা বিহার শহরের কাছে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কুমড়াহার বা বুলান্দিবাগ এই যে মানে প্রত্নতাত্ত্বিক যে স্থান সেটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে বিহারের পাটনাতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু পরীক্ষা এসেছিল। হয়তো তোমাদের আপার প্রাইমারির জন্য এই লাইনটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অন্যান্য এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এটা ছিল আমাদের কি কার সম্পর্কে আমরা পড়লাম? এটা আমরা পড়লাম চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে? আমাদের পুরো চন্দ্রগুপ্ত মৌর্যটা মোটামুটি পড়লাম। আপার প্রাইমারির জন্য তোমাদের এইটুকুই যথেষ্ট। ঠিক আছে? আপার প্রাইমারির জন্য এইটুকুই যথেষ্ট। অনেক ডিটেলসই পড়িয়েছি তোমাদের, এর বাইরে কোনো চন্দ্রগুপ্ত মৌর্য থেকে প্রশ্ন হবে না, আপার প্রাইমারিতে বিশেষ করে। ঠিক আছে? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।